আমরা শুরু করব শ্বসন থেকে, রেসপাইরেশন বা শ্বসন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের রিটেনে এমসিকিউ 2টা ধাপে আসার মতো প্রশ্ন আছে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবা। আচ্ছা, এখন কথা হলো, প্রথমেই আছে শ্বসন জিনিসটা কি। শ্বসন হলো, তোমাদের বইয়েও সংখ্যাটা দেয়া আছে, এখানে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ বা খাদ্যবস্তু জারিত হয়, ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে মুক্ত হয়, তাকে বলা হয় শ্বসন। বিষয়টা আমাদের যে কার্বোহাইড্রেট যা এগুলো আমরা খাচ্ছি, মানে শ্বসনটা আমাদের ক্ষেত্রেও হয়, উদ্ভিদের ক্ষেত্রেও হয়। তো বিশেষ শ্বসনটা তোমরা 5 অধ্যায়ে পড়ে আসছো জুওলজির, ওখান থেকে একটা ধারণা পেয়ে গেছো। এখন আমরা উদ্ভিদের ক্ষেত্রে পড়ছি। উদ্ভিদের ক্ষেত্রে হলে শ্বসন এই জিনিসটা, মানে এই সংখ্যাটাও খাটে। কথা হলো, শ্বসনটা মূলত আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো কি হবে, এই খাবারগুলোর মধ্যে স্থিতিশক্তি থাকে। অর্থাৎ কোনো একটা বস্তু স্থির থাকার জন্য যে শক্তিটা অর্জন করে তাকে বলা হয় স্থিতিশক্তি। তাহলে এই যে খাবার বস্তু, এগুলো সব স্থিতিশক্তিতে থাকে, এবং যেগুলো যখন এগুলো পরিপাক হয়ে আমাদের মানে এখান থেকে যে পুষ্টিটা আমাদের দেহে যায়, একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা হয়। ওখানেও কিন্তু ওদের ক্ষেত্রে পুষ্টিটা সারা দেহে পরিবাহিত হয়। তো এই যে যখন পুষ্টিটা সারা দেহে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু সে কাজ করার ক্ষমতাটা অর্জন করছে, আমরা কিন্তু হাঁটাচলা করতে পারছি। তারপরে তাহলে এই যে আমাদের শক্তিটা ছিল স্থিতিশক্তিতে, সেটা রূপান্তরিত হয়েছে কি গতিশক্তিতে। অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল হওয়ার জন্য যে শক্তিটা লাভ করে বা সেই শক্তিটা অর্জন করতে হয়, তা আমাদের কিন্তু বা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই গতিশীল হওয়ার জন্য কিন্তু এই শক্তিটা লাভ করতে হয়। এই প্রক্রিয়াটাকে মূলত বলা হয়েছে শ্বসন। অনেকভাবে শ্বসন সংজ্ঞা দেওয়া যাবে, তোমরা জুওলজির ওই সংজ্ঞা দিতে পারো, এখানে দিতে পারো, বিষয় না। এখন কথা হলো, শ্বসনের ক্ষেত্রে আমরা যেমন সালোকসংশ্লেষণের ক্ষেত্রে একটা বিক্রিয়া পড়ছিলাম, অর্থাৎ কী ঘটে প্রকৃতপক্ষে, একইভাবে এখানে শ্বসনের ক্ষেত্রে একটা বিক্রিয়া আছে যেখানে কী ঘটছে প্রকৃতপক্ষে। তো দেখো, আমাদের সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা করছিলাম, বলতে পারো তার একটা উল্টো বিক্রিয়া। দেখো, সালোক সংশ্লেষণে আমরা নিছিলাম কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, সেটা দেখো উল্টো সাইডে আছে। তোমাদের স্ক্রিন দরকার হলে একটু জুম করে করে নিয়ে দেখবা, তাহলে সমস্যা হবে না। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি আমরা এই সাইডে নিছিলাম সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, সেটা এই সাইডে আছে। আর দেখো, আমাদের উৎপন্ন হয়েছিল কি 6 অণু অক্সিজেন বা 6 অণু পানি আর 1 অণু গ্লুকোজ, দেখো সেটা কিন্তু এই সাইডে আছে। এখন এর পাশাপাশি আমাদের শ্বসনের তো মূল লক্ষ্য ছিল শক্তি উৎপন্ন করা। তো সেই শক্তিটা এখানে দেখো 38টা এটিপি শক্তি উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু 38টা না, 36টা। তোমরা কিন্তু 9-10-এ 38 পড়ে আসছো, রিসেন্টলি কয়েকটা রাইটারের বইয়েও 38টা দেওয়া ছিল। তো এখন বর্তমানে নতুন রাইটারের বই আনছে 36টা। কেন 36টা সেটা নিয়েও আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন বিষয় হলো, এই যে 36টা এটিপি তৈরি করবে, তাহলে 36টা এটিপি তৈরি করতে গেলে অবশ্যই 36টা ইএডিপি আর 36টা ইনঅর্গানিক ফসফেট একসাথে যুক্ত হওয়া লাগবে, মানে অজৈব ফসফেট থাকা লাগবে 36টা এডিপি, অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই দুটো একসাথে যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে এই হলো শ্বসনের বিক্রিয়া। তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে শ্বসনে কয়টা শক্তি উৎপন্ন হয়। তবে শ্বসনের ক্ষেত্রে 36টা এটিপি জমা হয়, ঠিক আছে, কিন্তু কথা হলো সবার শ্বসন 2 প্রকার। অর্থাৎ সবার শ্বসনের ক্ষেত্রে দেখা যায় 36টা এটিপি হয়, আর অবাধ শ্বসনের ক্ষেত্রে 2টা এটিপি উৎপন্ন হয়। সব পড়বো, সমস্যা নাই। আমাদের প্রথমে আছে স্থিতিশক্তি গতিশক্তি জিনিসটা কি। অর্থাৎ এই যে শক্তি সঞ্চিত অবস্থায় আছে, যেমন খাদ্যদ্রব্যে আছে, তাহলে স্থিতিশক্তি। অর্থাৎ খাদ্যদ্রব্যের মধ্যে যে শক্তিটা সঞ্চিত ছিল সেটা হলো স্থিতিশক্তি। আর এই স্থিতিশক্তি মানে যে শক্তি কর্মক্ষম ও গতিময়, যেমন এটিপি, এগুলো হলো গতিশক্তি। তো ওই যে খাদ্যবস্তু পরিপাক হয়ে বা মানে জারিত বিজারিত হয়ে এইভাবে কী হচ্ছিল, এটিপি তৈরি হয়েছিল, ওই এটিপিটা হলো গতিশক্তির অংশ। এরপরে আছে শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গর ক্ষেত্রে আমাদের শ্বসনটা দিবারাত্রি 24 ঘন্টা চলে, উদ্ভিদের ক্ষেত্রেও চলে। এখন কথা হলো শ্বসন অঙ্গ, অর্থাৎ শ্বসন অঙ্গটা কোথায় হয়, অর্থাৎ শ্বসনটা কোথায় ঘটে, আমাদের কোষীয় সাইটোপ্লাজমে আর মাইটোকন্ড্রিয়ায়। তোমরা জানো মাইটোকন্ড্রিয়ায় 3টা ধাপ সৃষ্টি হয়, অর্থাৎ শ্বসনের 3টা প্রক্রিয়া হতো। তোমরা ওই একটা কোর্সে 9-10-এও পড়ে আসছিলে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তো ওইখানে তোমরা পড়ে আসছিলে যে মাইটোকন্ড্রিয়ায় হলো আমাদের যে 3টা চক্র, মানে গ্লাইকোলাইসিস বাদে আর যে 3টা চক্র ছিল, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সব হলো মানে মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়।
আর এখান থেকে শক্তি উৎপন্ন হয় বলে বলছিল মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এগুলো তোমরা পড়ে আসছিলে। এখন পাশাপাশি এটা কিন্তু কোষের সাইটোপ্লাজমে ঘটে, অর্থাৎ শ্বসনের কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা পড়বো এরপরে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। কথা আছে শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু কি কি? আমরা যে বললাম যে শ্বসন প্রক্রিয়া কি হচ্ছে, যে মানে যৌগিক বস্তু সমূহ জারিত হয়ে সরল বস্তুতে রূপান্তরিত হচ্ছে। কারণ কথা হলো এখানে আমাদের যৌগিক বস্তু বলতে কী ছিল, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, জৈবিক অ্যাসিড সমূহ, এগুলো হলো শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, সকল মানে শক্তির মূল উৎস হলো সূর্যালোক, এগুলো তো জানোই। এখন এখান থেকে তেমন কিছু নাই। আমাদের কোষের কেন শক্তি প্রয়োজন, এখানে 3টা কারণ উল্লেখ করছে, এগুলো যদি তেমন ইম্পর্টেন্ট না, তারপর একটু বলছি। ওই বড় জৈব অণু যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো সংশ্লেষ করতে হয়। তারপরে সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় জৈব অণু বা আয়ন মেমব্রেনের মধ্য দিয়ে আদান প্রদান করতে হয়। এরকম 3টা পয়েন্ট আছে, এগুলো দেখে নিয়ে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এরপরে আছে শ্বসনের প্রকারভেদ। এইখান থেকে আমাদের খেলা শুরু হচ্ছে। হ্যাঁ, মেন পড়া কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে। এখন শ্বসনের প্রকারভেদ। শ্বসন কয় প্রকার? শ্বসন মূলত 2 প্রকার, একটা হলো সবাত শ্বসন, একটা হলো অবাত শ্বসন। আচ্ছা, সবাত শ্বসন অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে হলো যে এখানে হলো অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হবে, তা সেটা হলো সবাত শ্বসন। আর যে মানে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে বলা হয় অবাত শ্বসন। তো এখানে পরবর্তীতে আমাদের দেখো প্রথমে আছে সবাত শ্বসন। সবাত শ্বসনের ক্ষেত্রে দেখো, যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি আর বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় সবাত শ্বসন। আর এখানে মূলত এই যে বললাম সবাত বলতে বোঝানো হচ্ছে এখানে বাতাস থাকবে, বাতাস সহ, মানে এর ইংরেজি হলে দেখো অ্যারোবিক, যার কথা হলো বাতাস সহ, অর্থাৎ এখানে অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে বা বায়ুর উপস্থিতিতে ঘটবে। আর এখানে কিছু একটা কথা লেখা আছে দেখো, বহু ব্যাকটেরিয়া, অধিকাংশ ছত্রাক, সকল প্রোস্টিট, উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন হলো সবাত শ্বসন। আচ্ছা, এখন সবাত শ্বসনের ক্ষেত্রে দেখো, শ্বসনের যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা আবারও রিপিট করছে, অর্থাৎ এই শ্বসনের মূল বিক্রিয়াটা বলতে এই বিক্রিয়াটা হয়েছে সবাত শ্বসনের ক্ষেত্রে। আগে একবার বলছি। এখন কথা হলো সবাত শ্বসনের কিছু ধাপ আছে। ধাপ হলো 4টা ধাপ আছে, সেই 4টা ধাপ আমরা পড়বো। প্রথম ধাপ আছে গ্লাইকোলাইসিস, তারপরে দ্বিতীয় ধাপ আছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, আর তৃতীয় ধাপ ছিল ক্রেবস চক্র, চতুর্থ ধাপ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন কথা হলো এগুলো তোমরা 9 10 একটু করে ধারণা পাইছো। আমাদের আজকে কিছু জিনিস দেখবো, সেগুলো তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা বিস্তারিত পড়বো। 9 10 তোমরা বিস্তারিত পড়ো না, আজকে বিস্তারিত জানা হবে। প্রথমে আছে গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস, গ্লাইকো অর্থাৎ গ্লুকোজ, আর লাইসিস অর্থাৎ ভাঙন, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী হবে, গ্লুকোজের ভাঙন হবে। এবং এ প্রক্রিয়ায় কী হয়, মেইনলি দেখা যায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তোমাদের রিটেনের জন্য একটা হট টপিক বলতে পারো এটা। তোমরা বোর্ড কোশ্চেন যদি খেলাও তো দেখতে পারবে অনেক প্রশ্ন আছে এই গ্লাইকোলাইসিস নিয়ে, বিভিন্নভাবে প্রশ্নটা আসে। হয়তো গ্লাইকোলাইসিসের ছকের অর্ধেক তুলে দেয়, দিয়ে আর বাকি অর্ধেক পূরণ করতে বলে, বা কখনো দেখা যায় গ্লাইকোলাইসিসের এনজাইমের নামগুলো মিসিং দিয়ে ওইখানে এনজাইমের নামগুলো বসাতে বলে, বা কখনো আবার পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাই বর্ণনা করতে বলে, বিভিন্নভাবে আসে পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে মূলত দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী বলছে, যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ কী হবে, আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে মূলত অক্সিজেনের প্রয়োজন পড়ে না, এই কারণে গ্লাইকোলাইসিসকে সবাত এবং অবাত 2টা শ্বসনেরই প্রথম পর্যায়ে ধরা হয়। তাহলে গ্লাইকোলাইসিস হলো সবাত এবং অবাত শ্বসন উভয় শ্বসনেরই প্রথম ধাপ, মাথায় রেখো, প্রথম এবং অভিন্ন ধাপ। অভিন্ন বলতে বোঝানো হচ্ছে 2টার ক্ষেত্রেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আছে এবং সেটা প্রথমেই আছে, অর্থাৎ প্রথম যে প্রক্রিয়াটা ঘটে সেটা হলো গ্লাইকোলাইসিসই ঘটবে, এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন পড়বে না। এবং এটা কোথায় ঘটবে, এটা ঘটবে হলো কোষের সাইটোপ্লাজমে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে, কোষের সাইটোপ্লাজমে, বাকিগুলো সব মাইটোকন্ড্রিয়ায় ঘটবে, কিন্তু গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটবে, কোষের সাইটোপ্লাজমে, মাথায় রেখো। এখন কথা হলো এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার আরও কয়েকটা নাম আছে, যেমন এর আর একটা নাম হলো ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে কেন বলা হচ্ছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যে প্রতিষ্ঠাতা ছিল 3জন বিজ্ঞানী, এমবেডেন, তারপরে মেয়ারহফ আর হলো পার্নাস। হ্যাঁ, পার্নাস, 3জন বিজ্ঞানী আছে। এই 3জন বিজ্ঞানী যেহেতু এটা আবিষ্কার করছিল, এই কারণে 3জন বিজ্ঞানী প্রথম অক্ষরগুলো নিয়ে একে বলা হচ্ছে ইএমপি পাথওয়ে।
তোমাদের এরকম পরীক্ষা আসতে দেখা যায় নিচের কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপ নয়, বা নিচের কোনটি অভিন্ন, অর্থাৎ গ্লাইকোলাইসিসের 3টা নাম দিতে পারে, দিয়ে অন্য একটা নাম দিয়ে দিতে পারে, এভাবে প্রশ্ন আসতে দেখা যায়। এখন কথা হলো কি কি নাম আছে, একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো মানে ইএমপি পাথওয়ে, এরপরে আছে শ্বসনের সাধারণ গতিপথ, শ্বসনের সাধারণ বা অভিন্ন গতিপথ, কারণ ওই যে দুইটা শ্বসনের ক্ষেত্রে আছে। এরপরে আরও একটা কথা আছে সাইটোপ্লাজমীয় শোষণ। সাইটোপ্লাজমীয় শ্বসন বলতে বোঝানো হচ্ছে যেহেতু এটা সাইটোপ্লাজমে ঘটছে এই কারণে এটাকে সাইটোপ্লাজমীয় শ্বসনও বলা হচ্ছে। এই হলো অনেকগুলো নাম আছে এই। আর এ প্রক্রিয়ায় কী হয়, এ প্রক্রিয়ায় হলো দেখা যায় উদ্ভিদের শ্বেতসার প্রথমে বিভিন্ন এনজাইমে জারিত হয়ে গ্লুকোজে পরিণত হয়, এবং গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী হয় মানে প্রথম বস্তু হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ গ্লুকোজটা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মানে ব্যবহৃত বস্তু শুরুতে। তোমাদের বললাম যে গ্লাইকত গ্লুকোজ আর লাইসিসত্ব ভাঙন, অর্থাৎ গ্লুকোজের ভাঙন হবে শুরুতে। আর আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হলো তোমাদের পরীক্ষা আসে নিচের কোন প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়। তাহলে মাথায় রাখতে হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়। কোন প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সব এনজাইম দ্রবণীয়। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আমরা কিছুক্ষণের মধ্যে প্রক্রিয়াটা পড়ে ফেলবো, প্রক্রিয়া পড়লে তোমাদের অনেকটা আগায় যাবে। এরপরে আছে সুক্রোজ। সুক্রোজ হলো উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার, এখানে লেখা আছে তো সুক্রোজ উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার, অর্থাৎ সুক্রোজকেই কিন্তু শ্বসনিক বস্তু হিসেবে ধরা হবে, গ্লুকোজকে নয়। কিন্তু আমরা কেন এখানে গ্লুকোজ দিয়ে শুরু করবো? আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু করার কথা হলো সুক্রোজকে দিয়ে, তো তারপরে আমরা গ্লুকোজকে দিয়ে কেন ধরছি? গ্লুকোজও 6 কার্বন, সুক্রোজও 6 কার্বন, কিন্তু আমরা এটাকে কেন ধরছি? কারণ হলো সুক্রোজকে দিয়ে ধরলে আমাদের দেখা যাবে এই যে গতিপথ, এটা একটা হলো জটিল গতিপথ, কিন্তু সেটাকে সহজ করে স্টুডেন্টদের বোঝানোর জন্য তারা সুক্রোজকে মানে গ্লুকোজকে দিয়ে গতিপথটা বর্ণনা করছে। এই দেখো, তাহলে গ্লুকোজ দিয়ে কিন্তু আমাদের বর্ণনা আসা শুরু হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা বেসিকটা পড়বো, তারপরে কীভাবে মনে রাখতে হবে, মনে রাখার টেকনিক তো আগেও দিচ্ছি, ইনশাল্লাহ এটাও হবে, সমস্যা নাই। এখন কথা হলো বেসিকটা দেখি আমরা। আমি বলছিলাম কি, প্রথমে আমাদের এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা কী করব, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করব। তো এখনও গ্লুকোজে 6টা কার্বন ছিল, পাইরুভিক অ্যাসিডে থাকে 3টা কার্বন, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট 2টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। কীভাবে জিনিসটা ঘটছে দেখো, প্রথমে একটা কথা বলি। প্রথমে কথা হলো যে এই গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট এখন কী হবে, এখানে হেক্সোকাইনেস এনজাইমের সহায়তায় সেই এটিপিকে কাজে লাগাবে। এটিপিকে কাজে লাগালে কী হবে? এটিপিকে কাজে লাগিয়ে যখন এডিপি বিমুক্ত করে দিচ্ছে, তো এই এটিপি বিমুক্ত করতে এখানে একটা ম্যাগনেসিয়াম প্রভাবকটা তাকে সাহায্য করছে। তো এই এডিপি যে বিমুক্ত করে দিলে দেখো, আমরা এটিপিকে ভাঙলে বলছিলাম এডিপি পাবো, তার সাথে কি ইনঅর্গানিক ফসফেট পাবো না? এডিপির সাথে আবার ইনঅর্গানিক ফসফেট পাবো, অর্থাৎ এখানে কিন্তু একটা ফসফেট এখানে ছেড়ে যাচ্ছে, তাহলে গ্লুকোজের সাথে ফসফেট একটা যুক্ত হয়ে যাচ্ছে কোন এনজাইমের সহায়তায়? হেক্সোকাইনেস। তাহলে দেখো, গ্লুকোজের সহায়তায় হেক্সোকাইনেস এনজাইমের সহায়তা মানে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেস এনজাইমের সহায়তায় কী তৈরি করছে? গ্লুকোজ 6 ফসফেট। দেখো, আগে ছিল গ্লুকোজ, আর এখান থেকে এই এটিপি যখন একটা মুক্ত হয়ে এডিপি হয়ে চলে যাচ্ছে, তখন এখানে কিন্তু একটা অজৈব ফসফেট রেখে যাচ্ছে, তাহলে এই অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে দেখো ফসফেট তৈরি করছে, তো 6 ফসফেট, গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট মূলকটা যুক্ত হয়ে গেছে। তাহলে গ্লুকোজ থেকে কী তৈরি হয়ে গেল? গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের ঠোঁটস্থ থাকা চাই একেবারে, তোমরা প্র্যাকটিস করতে করতে প্রায় একবার মুখস্থ হয়ে যাবে। আর কিছু কিছু টেকনিক দিয়ে দেবো কীভাবে কোন জিনিসগুলো রাখতে হবে, কোথায় কী ধরতে হবে, সমস্যা নেই। এখন দেখো, তাহলে আমাদের গ্লুকোজ ছিল, ওখানে একটা ফসফেট যুক্ত হয়ে গেছে, তাহলে এখানে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, এরপরে এই গ্লুকোজ 6 ফসফেট আবার ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তায়, দেখো এই না ফসফোগ্লুকো, তাহলে দেখো এই এনজাইমের শুরুর নামকরণটা তোমরা কীভাবে দিবে? দেখো, এখানে আছে ফসফেট, তাহলে ফসফো, তারপরে আছে গ্লুকোজ, তাহলে গ্লুকো, ফসফোগ্লুকো, আর এনজাইমটা হলো আইসোমারেজ। আইসোমারেজ এনজাইমটা তোমরা এর আগে একবার ওই C3 চক্র, C4 চক্রের ক্ষেত্রে এইসব এনজাইমের নামগুলো তোমরা আগে একবার পড়ে আসছো। তো এই এনজাইমগুলো পরিচিতি এনজাইম, এর নামে শুরুতে কিছু নাম যুক্ত হচ্ছে কেন? দেখো, এখানে ফসফেট আছে, তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের সহায়তা এটা ভাঙবে, তাহলে ভেঙে কী উৎপন্ন হবে? আগে ছিল গ্লুকোজ 6 ফসফেট, সেটা কিসের পরিণত হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট, দুইটাই 6 কার্বন বিশিষ্ট। গ্লুকোজ 6 ফসফেট থেকে কী হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হবে। আচ্ছা, যখনই ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে, তখন কী হবে? তখন আবার এখানে একটা এটিপি ব্যবহৃত হবে। এটিপি ব্যবহৃত হয়ে কী হবে? এডিপি হিসেবে বের হয়ে চলে যাচ্ছে, আর এখানে একটা ফসফেট ছেড়ে যাচ্ছে, এবং কোন এনজাইমের সহায়তায়? সেটা হলো ফসফোফ্রুক্টোকাইনেস। তাহলে দেখো, আবার যদি আমরা এই এনজাইমটার নামকরণ করি, কীভাবে করি দেখো, আমাদের এখানে আছে ফসফেট, তাহলে ফসফো, আর ফ্রুক্টোজ আছে, তাহলে ফ্রুক্টো,
ফসফোফ্রুক্টো, আর এর সাথে কাইনেস এনজাইম যুক্ত হয়েছে। বুঝতে পারছো? তাহলে ফসফোফ্রুক্টো কাইনেস। আচ্ছা, তাহলে এই যে ফসফোফ্রুক্টো কাইনেস এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেটটা ভেঙে কি তৈরি করলো? দেখো এখানে যখন একটা এটিপি থেকে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে, এখানে আগে একটা ফসফেট ছিল, আরও একটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে 2টা ফসফেট, তাহলে কত হবে? ফ্রুক্টোজ 120 ফসফেট, অর্থাৎ আগে 6 নম্বর কার্বনে ছিল, 1 নম্বর কার্বনেও আরও একটা ফসফেট মূলক যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে উৎপন্ন হচ্ছে কি? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আরও একটা ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ 120 ফসফেট উৎপন্ন করবে। আচ্ছা, ফ্রুক্টোজ 120 ফসফেট উৎপন্ন করলো, তারপরে কি হবে? তারপরে তোমরা আগের বারে মানে E3 মানে C3 চক্রে তোমরা মানে C3 চক্রে বা ক্যালভিন চক্রের ক্ষেত্রে দেখছিলে এই যে 3 ফসফোগ্লিসালডিহাইড, বা ওখানে ছিল গ্লিসালডাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট একসাথে মিলিত হয়ে কি তৈরি করছিল? ফ্রুক্টোজ 120 ফসফেট তৈরি করছিল না? এবার ঠিক আমরা উল্টোটা করব। এখানে ফ্রুক্টোজ 120 ফসফেটটা ভেঙে যাবে, গিয়ে কি তৈরি করবে? এবার তৈরি করবে হলো সেই আবারও তাই, এটা ছিল 6 কার্বন, তাহলে এই 3 কার্বন দিয়ে এই 3 ফসফোগ্লিসালডিহাইড তৈরি করলো, আর 3 কার্বনের ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করবে। দেখ আগে আমরা যা করে আসছি C3 চক্রে, তার উল্টো কাজটা কিন্তু এখানে করে ফেলছে এটা। আগে আমরা এই 2টা থেকে এটা উৎপন্ন করছিলাম, আর এবার এইটাকে ভেঙে আমরা এই 2টা উৎপন্ন করবো, শুধু এইটুকু পার্থক্য। আচ্ছা, এবার দেখো এবার কি ঘটবে। এখানে দেখো, এখানে কিন্তু এটা করতে সাহায্য করছে কি? অ্যালডোলেস এনজাইম। আর এই 3 ফসফোগ্লিসালডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট তৈরি করতে সাহায্য করবে কোন এনজাইম? আইসোমারেস এনজাইম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে কি? এগুলো সব 3 কার্বন বিশিষ্ট। এখন এইখানে আবার একটা NAD, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা কি হবে? একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? এই যে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট উৎপন্ন করবে। ওখানে দেখো, তাহলে এটা কিন্তু বিজারিত হয়ে যাচ্ছে, তাহলে বিজারিত এটা তৈরি করলে এখানে কি হচ্ছে? এখানে আবার সেই NAD ব্যবহৃত হচ্ছে, হলে দেখো এখানে আমাদের ছিল কি 3 ফসফোগ্লিসালডিহাইড, এবার তৈরি হচ্ছে কি 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ দেখো আগে একটা ফসফেট ছিল, আবার এখানে তো একটা ইনঅর্গানিক ফসফেট আমরা যুক্ত করছি, তাহলে 2টা ফসফেট হয়ে যাবে। তাহলে আবার আগে ছিল 3 নম্বরে, এবার 1 নম্বরে একটা যুক্ত হয়ে যাবে, তাহলে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে। আগে ছিল অ্যালডিহাইড, এবার উৎপন্ন হবে কি? অ্যাসিড। আচ্ছা, হলো। এরপরে দেখো, এরপরে এখানে তারপরে এখান থেকে কি হচ্ছে? এই যে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, এটা কি উৎপন্ন করবে? সেটা উৎপন্ন করবে হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানেও এখন এটিপি আসবে। তাহলে এখানে কিন্তু এবার দেখো, এখানে কিন্তু একটু উল্টো ঘটছে। আগে আমরা দেখে আসছি, দেখো এটিপি থেকে এডিপি আসছে, আর এবার এডিপি থেকে এটিপি আসছে, মানে উল্টাই গেছে। মানে বুঝতে পারছো? এখানে এডিপিটা কি করবে? এই যে এইখানে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 2টা ফসফেট মূলক ছিল, এই এডিপিটা কি করবে? একটা ফসফেট মূলকের কাছে টেনে নেবে, একটা ফসফেট মূলকে তাকে কাছে টেনে নিয়ে কি তৈরি করবে? এটিপি। দিয়ে এটিপি বাইরে মুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু এটিপিটা তৈরি হচ্ছে। আমরা এখানে এটিপিটা খরচ করেছি, আর এখানে এটিপিটা তৈরি করতেছি আমরা। একইভাবে এখানেও দেখো পরবর্তীতে এসে আমরা এটিপি খরচ করব। তো একটা খরচ, একটা তৈরি করা, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয়, তোমরা পড়ে আসছো এতদিন, তো এটিপিটা কিন্তু এই ধাপেই তৈরি হচ্ছে। অর্থাৎ এই জায়গায় যে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, এটা থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা বাদ গেছে, 20টা বাদ গেছে। যেহেতু আগে 2টা ফসফরাস ছিল বলে 20 কথাটা আনছিলাম, তো এবার 1 চলে যাচ্ছে, 20 কথাটাও চলে যাচ্ছে, শুধু থাকছে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এখান থেকে কিন্তু একটা ফসফেট এই এডিপি নিজের দিকে টেনে নিয়েছে। এবং এক্ষেত্রে কোন এনজাইম সহায়তা করছে? দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। দেখো এই যে আমাদের যেটা ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার সাথে কাইনেস যুক্ত হয়েছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি হবে? এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, এটা ফসফোগ্লিসারো মিউটেস এনজাইমের সহায়তায়, অর্থাৎ ফসফোগ্লিসারো মিউটেস এনজাইমের সহায়তায় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে। হলো। এবং এই রূপান্তরিত হওয়ার পরে কি হবে? এইখান থেকে এখনো পানি বের করে দেবে। কোন এনজাইমের সহায়তায়? ইনলেস এনজাইমের সহায়তায়। ইনলেস এনজাইমের সহায়তায় এখনো পানি বের করে দিল, দিয়ে কি উৎপন্ন করবে? ফসফইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। ফসফইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো, তারপরে কি হবে? তারপরে হলো এইখানে আবারও এই এক এডিপি কি করবে? এডিপি কিন্তু এখানে আবারও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এডিপি আবার থেকেই এডিপি তৈরি করবে। এডিপি কি করবে? আবার এখান থেকে একটা ফসফেটমূলক যুক্ত কেড়ে নেবে, নিয়ে কি করবে? একটা এটিপি তৈরি হয়ে বের করে দিল। আর এখানে এনজাইম সহায়তা করছে কি? পাইরুভিক অ্যাসিড কাইনেস। এবং এখান থেকে তৈরি হবে কি? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এখন বিষয় হলো এখানে কি কি ঘটছে কিছু যদি আমরা দেখো, এটা হলো শর্ট চিত্র।
এই শর্ট চিত্র তুলে দিয়ে সম্পূর্ণ এই চিত্রটা আঁকতে বলতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো এখন কথা হলো দেখো আমরা কয় অণু এটিপি তৈরি করছি, কয় অণু খরচ করছি একটু দেখি। এখানে দেখো 1 অণু খরচ করছি, তাহলে আমরা খরচ করছি 1 অণু, এখানে 1 অণু এটিপি খরচ করছি, 2 অণু এটিপি কিন্তু আমরা খরচ করে ফেলছি, অর্থাৎ আমরা এই পর্যন্ত আসার আগে 2 অণু এটিপি খরচ করছি, 2টা এটিপি খরচ করছি। আচ্ছা, আর আমরা এটিপি তৈরি করছি কয়টা? দেখো এখানে একটা এটিপি তৈরি হয়েছে, এখানে একটা এটিপি তৈরি হয়েছে, এবং এই 2টা এটিপি তৈরি হয়েছে কয়টা ফসফেট পাইরুভিক অ্যাসিড তৈরি করতে? একটা পাইরুভিক অ্যাসিড তৈরি করতে 2টা এটিপি লাগছে, মানে 2টা এটিপি তৈরি হয়েছে, একটা পাইরুভিক অ্যাসিড তৈরি করতে গিয়ে 2টা এটিপি তৈরি হয়েছে। তাহলে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করব, তাহলে কয়টা এটিপি তৈরি হবে বলো তোমরা? কয়টা তৈরি হবে? হ্যাঁ, 4টা তৈরি হবে। তাহলে এখান থেকে ছিল 1 অণুর জন্য 2টা, তার সাথে আরো 2টা, তাহলে আমার এটিপি তৈরি হচ্ছে কয়টা? 4টা এটিপি তৈরি হচ্ছে। তাহলে আমাদের দিন শেষে দেখা যাচ্ছে দেখো আমাদের 4টা এটিপি তৈরি হলো, আর খরচ হচ্ছে কয়টা এটিপি? 2টা এটিপি। তাহলে আমাদের নিট এটিপি অবশিষ্ট থাকছে কয়টা? আমাদের কিন্তু 2টা এটিপি অবশিষ্ট থাকছে এখান থেকে, সেখান থেকে কিন্তু 2টা এটিপি অবশিষ্ট থাকছে। হলো, এখন 2টা এটিপি তো অবশিষ্ট থাকলো, তাহলে আর কি কোনো এটিপি উৎপন্ন হবে না? অবশ্যই হবে। দেখো এইখানে যে আমরা NADH তৈরি করছিলাম, এই 1 অণু NADH, 1 অণু NADH, 1 অণু NADH প্লাস এইচ প্লাসে কয়টা এটিপি তৈরি হয় জানো? এখান থেকে তৈরি করা যায় হলো 3টা এটিপি। 1 অণু NADPH প্লাস এইচ প্লাস থেকে কয়টা এটিপি তৈরি করা যায়? 3টা এটিপি। তাহলে এখানে দেখো এই চক্রটা 2বার ঘটছে, মানে একটা পাইরুভিক অ্যাসিডের জন্য 1 অণু লাগছিল, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড আমাদের তৈরি হবে, তাহলে এখানে লাগবে কি 2টা, তাহলে 2টা যদি এখানে লাগে তাহলে এখানে লাগবে আরও একটা লাগবে, অর্থাৎ টোটাল লাগবে 2টা, তাহলে এখানে 3 দুগুণ 6টা এটিপি উৎপন্ন হবে। কিন্তু বিষয় হলো এই 6টা এটিপি আর এই 2টা এটিপি, তোমরা বলো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি উৎপন্ন হয় কয়টা? 8টা। তোমরা বলো কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি উৎপন্ন হয় কয়টা? 8টা। কিন্তু বাস্তবিকতে সেটা ঘটে না। এইখানে যদি 8টা এটিপি উৎপন্ন হতো তাহলে আমরা 38টা এটিপি পেতে পারতাম আর কি, কিন্তু এইখানে 8টা এটিপি হয় না বলে আমরা পাই না। কেন হয় না? কারণ এই যে বিষয়টা দেখো, এই যে NADH প্লাস এইচ প্লাস আছে না, এটা পরবর্তীতে কি হয়ে যায় জানো? এটা যখন, এটা তো আছে মানে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, মানে সরি সাইটোপ্লাজমে আছে এটা, তাই না? এটা তো আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে হচ্ছে। এটা যখনই এখান থেকে এরপর তো আমাদের মাইটোকন্ড্রিয়ায়, কারণ এর বাকি 3টা ধাপ তো মাইটোকন্ড্রিয়ায় হয়। তো এইখান থেকে যখনই মাইটোকন্ড্রিয়ায় যায় তখন এই NADH প্লাস এইচ প্লাস কিসে উৎপন্ন হয় জানো? এফে DH প্লাস প্লাস বা DH2 যেটা দিয়ে প্রকাশ করবা। আচ্ছা, এটা দিয়ে মানে এখানেও আবার কথা আছে, এখানে DH প্লাস প্লাস কথা হলো এই যে FADH2 এইখান থেকে আবার পাওয়া যায়, অর্থাৎ এখানে এরকম দেওয়া ঠিক না, অর্থাৎ এখানে দিতে হবে DH প্লাস এইচ প্লাস। তো এখান থেকে তাহলে দেখা যাচ্ছে এইটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? FADH প্লাস এইচ প্লাস, অর্থাৎ ফ্লাভিন, হ্যাঁ ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড উৎপন্ন করে। এখন এই যে করার পরে তাহলে কি হবে? এইখান থেকে আমরা এটা থেকে পেতাম কয়টা এটিপি? 3টা এটিপি, কিন্তু এইখান থেকে আমাদের উৎপন্ন হয় কয়টা এটিপি? 2টা এটিপি। মাথায় রাখবে NADH2 থেকে উৎপন্ন করতে পারি কয়টা এটিপি? 3টা এটিপি, কিন্তু FADH2 থেকে কয়টা এটিপি উৎপন্ন হয়? 2টা এটিপি। তাহলে যদি এই এর সাথে আবার 2 গুণ হয়েছিল 2 মোলের জন্য, তাহলে এখানে 2 গুণ করলে এখানে উৎপন্ন হচ্ছে কত? 4টা। তাহলে এখানে 4টা এটিপি, আর আমাদের মানে নিট এটিপি উৎপন্ন হয়েছিল কয়টা? 2টা। নিট এটিপি উৎপন্ন হয়েছিল আগে 2টা, অর্থাৎ 4টা তৈরি হয়েছিল, 2টা খরচ হয়ে গেছিলো, আর অবশিষ্ট ছিল 2টা। তাহলে সেই 2টা আর এই 4টা যোগ করলে 6টা এটিপি। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি কয়টা উৎপন্ন হচ্ছে? 6টা এটিপি। যদি তোমাদের পরীক্ষায় আসে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি কয়টা উৎপন্ন হয়, সেটা দিবা হলো 6টা এটিপি উৎপন্ন হয়। যদিও 8টা আগে ইউজ করছে, এই কারণে 38টা এটিপি ধরছিল, কিন্তু এখন বর্তমানে যে জিনিসটা দেখা গেছে 6টা এটিপি উৎপন্ন হয়। কথা হলো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? প্রক্রিয়াটা বুঝতে পারছো কিনা? এই ওয়ার্ডগুলো তোমরা আগে ইউজ করছো, আবারও করছো। এখন কথা হলো এই ছন্দটা, মানে তোমাদের গ্রুপে একটা পিক দিছি দেখো। এখন ওই পিকটার ক্ষেত্রে আমি বলছিলাম যে এই যে আমরা এনজাইমগুলোর নাম আছে, এখানে 10টা এনজাইমের নাম আছে, মানে 10টা এনজাইমের নাম কি আমরা মুখস্থ করতে পারবো? সেটার জন্য তার পাশাপাশি কোথায় কোথায় এটিপি তৈরি হচ্ছে, কোথায় কোথায় খরচ হচ্ছে, তো এটিপির কথাবার্তা কোথায় কোথায় আসছে দেখো। এখানে একমুখী বিক্রিয়া হলো 1 নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়া আর শেষ বিক্রিয়া,
এই তিনটা হলো একমুখী। তোমরা যদি খেয়াল করে দেখো, 1 নাম্বার বিক্রিয়াটা একমুখী, 3 নাম্বারটা একমুখী, আর শেষ বিক্রিয়াটা একমুখী, আর সবগুলো কিন্তু দ্বিমুখী বিক্রিয়া, অর্থাৎ উভমুখী বিক্রিয়া, মাথায় রেখো। তাহলে 1 নাম্বার 3 নাম্বারের শেষ বিক্রিয়াটা কেমন হবে? একমুখী হবে। আর শেষ বিক্রিয়াটা হবে মানে আর বাকিগুলো সব হবে দ্বিমুখী বা উভমুখী বিক্রিয়া, মাথায় রেখো। এখন কথা হলো, দেখো যেখানে যেখানে একমুখী বিক্রিয়া হচ্ছে সেখানে দেখো এটিপির কথা আছে। এখানে একমুখী বিক্রিয়া এটিপি আছে, এখানে একমুখী আছে এটিপির কথা আছে, এখানে দেখো একমুখী আছে এটিপির কথা আছে। তো তোমরা এটা তো মনে রাখবা যে এটিপিটা খরচ হচ্ছে কোথায়? আগে খরচ হচ্ছে, আর আমার শেষের দিকে এসে এটিপিটা তৈরি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা এটিপি আগে হবে, তোমরা কিন্তু হিসেব করতে পারছো। তাহলে আমাদের এই এটিপিটা তৈরি খরচ হচ্ছে প্রথম দিকে আর উৎপন্ন হচ্ছে শেষের দিকে। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের দিন শেষে দেখা যাচ্ছে আমাদের একমুখী বিক্রিয়াগুলো সব জায়গায় দেখো এটিপি কথাটা আছে, ঠিক আছে। এখন তারপরে এই যে ডাবল বিক্রিয়া হয়েছিল, অর্থাৎ পাশাপাশি যে দুইটা বিক্রিয়া হয়েছিল, সেই দুইটা বিক্রিয়া হওয়ার পরে সেখানে কি করছো? দুইটা বিক্রিয়া হওয়ার পরে দেখো এই দুইটা বিক্রিয়া হয়েছে, এরপরে একটা আমরা এনএডি নিছি। তাহলে এইভাবে কিন্তু মনে রাখবো, আমরা দুইটা বিক্রিয়া করার পরে এক জায়গায় পাশাপাশি যে দুইটা বিক্রিয়া দিচ্ছি, এটা দেওয়ার পরে আমরা কি দেবো? এই যে এনএডিটা ভেঙে NADH2 তৈরি করবে। তো এই NADH2 তৈরি করলো, আর এর পরের বিক্রিয়ায় কী হবে? আবার একটা এটিপি তৈরি হবে। এভাবে কিন্তু তোমরা মনে রাখবা, মানে কীভাবে তোমরা এই পুরো প্রক্রিয়াটা মনে রাখতে পারবা সেটা দিচ্ছি কিন্তু। তাহলে আমরা দেখো যত একমুখী বিক্রিয়া আছে কোনগুলো? 1 নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়া, শেষ বিক্রিয়া। এটা তোমাদের পরীক্ষা আসে, কোন বিক্রিয়াগুলো একমুখী বা নিচের কোন বিক্রিয়াটা উভমুখী, এভাবে আসে। তো এই দেখো এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম, 3 আর শেষ, 1 3 শেষ, এই তিনটা দেখো, তিনটা বেজোড়। হ্যাঁ, এখন এই বিক্রিয়াগুলো কী হবে? শেষ মানে একমুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটিপি কথাটা আছে, এখানেও আছে। আর তারপরে বলছে কি এইখানে দুইটা বিক্রিয়া ঘটছে, এরপরে দেখো এনএডি নেবো, আর এরপরে আবার একটা এটিপির কথা আসবে। আচ্ছা, এটা তো হলো কথা হলো। অনেকগুলো কিন্তু মানে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো, আর কোনো জায়গায় কিন্তু এই কথাগুলো নাই, মানে এটিপি NADH2 এগুলো নাই। তাহলে কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু মনে রাখার ট্রিক দিয়ে দিলাম। আর নাহলে ভিডিও তো থাকছে, আবারও দেখার সময় পাবা। আচ্ছা, এরপরে আসি, এরপরে এবার কি? এরপরে হলো আমরা এনজাইমগুলো কীভাবে মনে রাখবো। তো এনজাইমগুলো মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করবা, যে কা, ধরে নাও একটা কাক ডাকছে, কা কা করে, কা কা আস ডাকলো মিউ, মনে করে বিড়ালের মতো ডাকতেছে এখন মিউ। এটাখানে কিন্তুটা উজ্জ্ব রাখো, কিন্তু ইহা কীভাবে, ইহা কিভাবে, এটা দিয়ে তোমরা কোন এনজাইমগুলো কীভাবে মনে রাখবা? দেখো প্রথমে আছে কা, তো কা দিয়ে মনে রাখবা কি? কাইনেস এনজাইম। আর এর আগে হেক্সো কেন হয়েছে? এই গ্লুকোজ তো 6 কার্বন বিশিষ্ট, তাহলে হেক্স কথাটা তো 6, তাহলে হেক্সো কাইনেস। এইভাবে কিন্তু মনে রাখবা, হেক্সো কাইনেস। মানে আমার মেন এনজাইমগুলো মনে রাখতে পারলে, আর বাকি যে এর আগের ওয়ার্ডগুলো আসছে এগুলোতেই ওই বিক্রিয়ার দিকে সামঞ্জস্য রেখে আসবে। তাহলে এখানে হেক্সো কাইনেস, এরপরে আ দিয়ে কি? আ দিয়ে হলো আইসোমারেস, আদি আইসোমারেস। আর এখানে ফসফোগ্লুকো কেন হয়েছিল? এই যে ফসফেট থেকে আসছিল ফসফো, গ্লুকোজ থেকে গ্লুকো, আর ফসফোগ্লুকো আর এই আইসোমারেস। তাহলে এভাবে কিন্তু তোমার মনে রাখবা, কা দিয়ে কাইনেস, আ দিয়ে আইসোমারেস। চাইলে তোমার স্ক্রিনশট নিতে পারো, গ্রুপেও ছবি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এরপরে আবার কা আছে, আবার কা দিয়ে কী হবে বলো তো? এবার আবারও কাইনেস হচ্ছে, আবার কা দিয়ে কি? আবারও দেখো কাইনেস হচ্ছে। এরপরে আবার কি? এরপরে আ দিয়ে কি? অ্যালডোলেস। দেখো আ দিয়ে কি এনজাইম হবে? অ্যালডোলেস। আর আজ দিয়ে কি হবে? আজ দিয়ে হবে আইসোমারেস, আজ দিয়ে হবে কি? আইসোমারেস। তাহলে কিন্তু তোমার সিরিয়ালটাও মনে থাকছে, বুঝতে পারছো? কোন এনজাইমের পরে কোন এনজাইমটা আসবে তোমার কিন্তু এই সিরিয়ালটাও তোমার মাথায় থেকে যাচ্ছে। এখানে 10টা এনজাইমের নাম এইভাবে মনে রাখবা, তাহলে 10টা এনজাইম কিন্তু সিরিয়াল মাফিক তুমি বসাতে পারবা। তাহলে তোমার কিন্তু আর কোনো সমস্যা হবে না, তুমি 10টা এনজাইমের নাম কিন্তু সিরিয়াল মাফিক বসিয়ে আসতে পারছো। এরপরে দেখো, এরপরে আজ হয়েছে, তারপরে ডাগলো দিয়ে কি মনে রাখবা? ডাগলো দিয়ে, ডাগলোর ক্ষেত্রে ড দিয়ে মনে রাখবা কি? ডিহাইড্রোজিনেস। ডা দিয়ে মনে রাখবে কি? ডিহাইড্রোজিনেস। আর ক দিয়ে মনে রাখবে, এর ভিতরে শুধু দুইটা মনে রাখবা, দাগলোটা অনেক বড় তো, এর মধ্যে দুইটা মনে রাখবা। ড দিয়ে হলো ডিহাইড্রোজিনেস, আর ক দিয়ে কি? ক দিয়ে হলো আবারও কাইনেস। ডিহাইড্রোজিনেসের পরে আবারও কি? কাইনেস। আচ্ছা, এরপরে আর এটা শেষ, এরপরে আছে মিউ। মিউ দিয়ে মনে রাখবে কি? মিউটেস। আচ্ছা, ইহা দিয়ে মনে রাখবা কি? ই দিয়ে ইনলেস। আর কিভাবে দিয়ে মনে রাখবা? আবারও শেষে এসে কাইনেস। আর এর আগের পরের ওয়ার্ডগুলো কীভাবে আসছে এগুলো তো বলে দিছি তোমাদের, মানে বোঝানোর সময় তো বলে দিছি কেন আগে পরের ওয়ার্ডগুলো কীভাবে আসছে। তো এইভাবে কিন্তু এনজাইমগুলোর নাম তোমরা মনে রাখতে পারবে। এখন বলো আমার কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো জিনিস বুঝতে অসুবিধা আছে কিনা আমারে জানাও। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, এবং এটা আমি যখন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম ইন্টারমিডিয়েটে, তখন এই টেস্ট পরীক্ষায় এই প্রক্রিয়াটা আসছিলো।
এবং আমি এই এনজাইমগুলোর নাম ঠিকমতো বসাতে পারিনি, গুলাই গেছিলো আমার, মানে মনে আসছিল না। যদি এরকমভাবে আমার কেউ বুঝায়নি, এরকমভাবে বুঝাই দিলে বেসিকটা ক্লিয়ার করে দিলে, এরকম যে তোমাদের বলে দিলাম যে কত নাম্বারে এটিপি থাকবে, কোথায় কোথায় এনএডিপি থাকবা, এ ধরবা কোথায় উৎপন্ন হচ্ছে, কোথায় খরচ হচ্ছে। এই যে এডিপি থেকে এটিপি, মানে এইখানে কিন্তু খরচ হচ্ছে, অর্থাৎ এটিপি থেকে এডিপি বের হয়ে যাবে, আর এখানে দেখো এডিপি থেকে এটিপি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বিপরীত প্রক্রিয়া। এই জিনিসগুলো কিন্তু কেউ ধরাই দেয়নি, কিন্তু যদিও ক্লাস নিচ্ছে তোমাদের এগুলো সব নিজ চেষ্টায়, নিজ প্রচেষ্টায়, মানে এগুলো তো আগে কখনো ভালো করে করা হয়নি। আজকে সকালবেলা একটু দেখছিলাম কী কী ঘটছে, তোমাদের বোঝাবো ভাবলে মানে পড়ানোর সময় দেখি মাশাআল্লাহ ভালোই সব হয়ে যায়, অনেক সুন্দর করে বিভিন্ন কনসেপ্ট মাথায় আসে। এই যে ছন্দটা তৈরি করছে এখন আজকে সকালে করে, এভাবে ভাবছি যে এই মানে এই এনজাইমগুলোর নাম তো সবগুলাই যাবে, 10টা এনজাইম, 10টা এনজাইম তো আগে পরে হয়ে গেলে তো সমস্যা, কারণ একটা কাজ তো এক এক জায়গায় আছে। তো এই কারণে আমি আবার ভাবলাম যে তাহলে এনজাইমগুলোর নাম মনে রাখার জন্য একটা ছন্দ দিই, যে তাই ওই ছন্দটা করে এভাবে করে রেডি করে আজকে সকালে করছি। যদিও এর জন্য 30 মিনিটের সময় পাইছিলাম, মানে 30-35 মিনিটের মতো সময় পাইছিলাম, আমি ঘুম থেকে লেট করে উঠছি আজকে। তো এই হলো বিষয়, মানে 30-35 মিনিটের মধ্যে তোমাদের এই আজকে যে পড়াটা আছে সম্পূর্ণ পড়াটা কীভাবে শর্টে করাবো আজকে সেই প্ল্যানিং নিয়ে মাথায় নামছি। মানে আমি অন্যান্য অধ্যায়ের বিষয়ে মানে প্র্যাকটিস করে আসি না, এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করছি কেন, কারণ এই যে এনজাইমগুলোর নাম, এই জিনিসগুলোর নাম, এগুলো আমি নিজে যদি তোমাদের ক্লিয়ার না করে দিতে পারি নিজের দিক থেকে খারাপ লাগবে। এ কারণে ভাবছি যে কীভাবে কতটা শর্ট ট্রিকে দেওয়া যায়, আর দিন শেষে আরও যত দিন যাবে এক্সপিরিয়েন্স বাড়বে, আরও বিভিন্ন নিয়ম বের হবে, চেষ্টা করবো বের করতে। এখন এই হলো এখন একটা শর্ট ট্রিক দিয়ে দিলাম, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার জানাও। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কারো বুঝতে অসুবিধা আছে? তোমরা রেসপন্স দাও, কারো প্রস্তুত থাকলে বলো। এবার দেখো পরবর্তীতে এই কথাগুলো আবারও আছে, দেখো এখানে বলা আছে প্রথম, তৃতীয় এবং শেষ বিক্রিয়াটা একমুখী, অন্য সব দ্বিমুখী। আচ্ছা, এখানে একটা কথা লেখা যে এটিপি 8টা উৎপন্ন হয়, এখানে তোমরা 8টা দিবা না, এখানে দিবা 6টা এটিপি উৎপন্ন হয়, টোটাল 6টা এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে সব এনজাইম দ্রবণীয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, সেটা আছে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে, যে আমরা NADH2 না লিখে কেন আমরা এটাকে, তোমরা এই কোশ্চেনটা কেউ করনি, আমি তাই ভাবি, এই যে NADH2কে মানে এটা না লিখে কেন আমরা NADH+H+ লিখি। NADH+H+ লেখা মানে তো NADH2 লেখা, কিন্তু কেন আমরা অ্যামাউন্টটা লিখি, এটা হলো আজকের পড়া। তো বলা দেখো এখানে আমাদের যে NAD এর গঠনের সাথে দেখো এরকম, আর বিজারিত NAD এর মাথার গঠনটা কেমন হয়, এরকম। পরিবর্তন কোথায় হয় দেখো, এরা গোল দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলো পরিবর্তন হয়। অর্থাৎ দেখো এইখানে এই একটা এন, এখানে এনটা ছিল, দেখো এনের প্লাস ছিল, এখানে সে প্লাসটা নাই, এখানে ডাবল বন্ড ছিল, এই কারণে প্লাস ছিল, এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে প্লাসটা আর নাই, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, আগে সে একটা ইলেকট্রন দান করা ছিল, এই কারণে প্লাস ছিল মাথায়, সে একটা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, করলো। আর আর এর দেখো এই জায়গায় আর একটা দেখো হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, অর্থাৎ একটা প্রোটন যুক্ত হয়ে যায়, তাহলে ওইখানে একটা প্রোটন যুক্ত হলো আর এখানে একটা ইলেকট্রন যুক্ত হলো। তাহলে এরকমভাবে কয়টা ইলেকট্রন ঢোকে এখানে, হলো এখানে 2টা প্রোটন ঢোকে আর 2টা হাইড্রোজেন ঢোকে, অর্থাৎ বিজারণ হবে, তাহলে বিজারণ হলে তো হাইড্রোজেন ঢুকবে, কারণ ঢুকলো। তারপরে কি হচ্ছে, তারপরে এই যে একটা হাইড্রোজেন 2টা হাইড্রোজেন ঢুকলো, এই 2টা হাইড্রোজেনে একটা হাইড্রোজেন কোথায় থাকে, এদের যে সাইটোপ্লাজম থাকে, মানে সাইটোসলে মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ যে তরল পদার্থটা থাকে ওর ভিতরে মুক্ত অবস্থায় হাইড্রোজেনটা থাকে, বুঝতে পারছো? এই হলো কথা। এই কারণেই মূলত আমরা NADH2 না লিখে NADH+H+ লিখি। এই হলো বিষয়। এরপরে আছে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, বা কোনো সমস্যা প্রভাবকের উপর কি সমস্যা প্রভাব ফেলবে সেটা পড়বো। তো দেখো এখানে প্রথমেই বলছে যে এটিপি এর ব্যবহার দ্রুত হলে বা কম হলে, অর্থাৎ এটিপির ব্যবহারটা তুমি যদি দ্রুত করে দাও, মানে দ্রুত হয়ে যায়, বা এটিপির ব্যবহারটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি, সেক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার হারটা কমে যায়। এরপরে যদি গ্লুকোজ এর প্রাপ্তি তথা মানে সরবরাহের পরিমাণ যদি কম বেশি হয়ে যায়, অর্থাৎ গ্লুকোজ যে শুরু হচ্ছে এখন, এই গ্লুকোজটা যদি সরবরাহটা কম বেশি হয়ে যায়, তাহলে এই প্রক্রিয়াটা মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঝামেলা হয়ে যায়। এরপরে দেখো এরপরে আছে কি, একটা এনজাইমের কথা আছে, এটা আরও ইম্পর্টেন্ট, অ্যালোস্টেরিক এনজাইম, তার নাম কি ফসফোফ্রুক্টোকাইনেস, অ্যালোস্টেরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেস, যা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 6 বিসফসফেট তৈরি করতে সহায়তা করে,
তা আমরা ওই বিক্রিয়ার ক্ষেত্রে দেখে আসলাম যে ফ্রুক্টো 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 120 ফসফেট তৈরি করতে যে এনজাইমটা সাহায্য করছিল ফসফোফ্রুক্টোজ কাইনেজ, এটা হলো একটা অ্যালোস্টেরিক এনজাইম। তো এনজাইম কী করে, এই এনজাইম হলো মানে এর গতির উপরে ভূমিকা রাখে, মানে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গতিতে মানে গতিমাত্রার উপর একটা প্রভাব ফেলে। এটিপি দ্বারা এর কাজ বাধাগ্রস্ত হয় এবং এডিপি দ্বারা উদ্দীপ্ত হয়। ওখানে দেখছিলে যে এডিপি থেকে এটিপি উৎপন্ন হয় নাকি এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়। এই কারণে বলা হচ্ছে এটিপি দ্বারা এর কাজটা বাধাগ্রস্ত হয় আর এডিপি দ্বারা এটা উদ্দীপিত হয়। কথা হলে এই তিনটা, এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো জিপিএ দিয়ে। জিপিএ জিপিএ দিয়ে কীভাবে মনে রাখবা? আচ্ছা, এ দিয়ে মনে রাখবে এটিপি, তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে পড়ছি এটিপি, সেটা দিয়ে মনে রাখবে এ দিয়ে। আর জি দিয়ে মনে রাখবে কি গ্লুকোজ, ওই যে গ্লুকোজের হ্রাস বৃদ্ধির মাধ্যমে হয়। আর পি দিয়ে মনে রাখবা কি, পি দিয়ে মনে রাখবা হলো ফসফোফ্রুক্টোকাইনেস, পি দিয়ে মনে কি রাখবে কি ফসফোফ্রুক্টোকাইনেস। তিনটা জিনিস কিন্তু এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব, অর্থাৎ আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কি গুরুত্ব আছে আদৌ কি নাই, সেই জিনিসটা আছে। তো এখানে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু কথা বলা আছে যে আমরা গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড পাই। প্রথম পয়েন্টে বলছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত সৃষ্ট বিভিন্ন উপাদান, এরা হলো কিছু কোষীয় উপাদান সৃষ্টি করে। তার পাশাপাশি বলছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে এটিপি আর NADH প্লাস প্লাস পাওয়া যায়, তার সুপ্ত শক্তির মাত্র 17%। এর পাশাপাশি মাত্র 3% শক্তি তাপ শক্তি হিসেবে বের হয়ে যায়, প্রায় 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যেও তখন থেকে যায়। তুমি বুঝতে পারছো, এই এটিপি আর NADH2 যে 17% শক্তি বের হয়ে যাচ্ছে, 3% শক্তি তাপ হিসেবে বের হয়ে যাচ্ছে, কিন্তু পাইরুভিক অ্যাসিডের মধ্যে তারপরেও দেখা যাচ্ছে 80% শক্তি পাইরুভিক অ্যাসিডের মধ্যে থেকে যাচ্ছে। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড সৃষ্টি এই প্রক্রিয়ার মানে মুখ্য বিষয়, অর্থাৎ আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয় হলো পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। পাইরুভিক অ্যাসিডটা আমরা পরে প্রক্রিয়ায় কাজে লাগাবো। দেখো, কারণ পাইরুভিক অ্যাসিড সৃষ্টি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যাবে, আর শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে গেলে তো কী হবে বুঝতে পারছো। আচ্ছা, আমরা গ্লাইকোলাইসিস পড়ছি, এরপরে একটা কথা আছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো অর্থাৎ গ্লুকোজ তৈরি, আর নিও অর্থ নতুন, মানে গ্লুকো অর্থ গ্লুকোজ আর নিও অর্থ নতুন, আর জেনেসিস মানে তৈরি করা। গ্লুকো অর্থ গ্লুকোজ, নিও অর্থ নতুন, আর জেনেসিস অর্থ তৈরি করা, অর্থাৎ নতুন গ্লুকোজ তৈরি করবো। তো কী থেকে? নতুন কোনো মৌল থেকে, যেমন আমাদের অশর্করা জাতীয় খাবার থেকে বা অশর্করা জাতীয় খাদ্য থেকে শর্করা তৈরির প্রক্রিয়া বা গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে আমরা বলছিলাম গ্লুকোনিওজেনেসিস, তুমি আগেও পড়ছিলে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উল্টো পথে গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উল্টো বলতে কী বোঝানো হচ্ছে? আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছি, তাই না? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছি। এখন আমরা যদি পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি করি, তাহলে কি পাইরুভিক অ্যাসিড একটা অন্য মৌল ছিল, সেটা থেকে আমরা গ্লুকোজ তৈরি করছি, তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। আর এসব কোন উদ্ভিদে হয়ে থাকে? দেখো এখানে নাম দেওয়া আছে, দেখো রেডি বীজ আর সূর্যমুখী বীজ, দুইটা রেডি বীজ আর সূর্যমুখী বীজ, এই ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, মানে এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা ঘটে। এরপরে আছে গ্লাইকো কি রেডি বীজটা কি ভাইয়া? এটা ফলের বীজ। তোমরা রেডি চিত্র গুগলে সার্চ দিবে, ক্লাস শেষে তোমাদের দেখাই দেবে না। শিম রেডি ছোলা, অর্থাৎ এই যে ছোলা যে বীজ, তারপরে সিমের বীজ, এই যে এই টাইপের অনেক এরকম বীজ, অনেকটা রেডি বীজ। আচ্ছা, এরপরে আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আর ফটোলাইসিস প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শ্বসনের ক্ষেত্রে ঘটে, ফটোলাইসিস প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণে ঘটে। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে, আর এটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাম অঞ্চলে। তারপরে এক্ষেত্রে কোনো সূর্যালোকের প্রয়োজন হয় না, কিন্তু এই ফটোলাইসিস প্রক্রিয়ায় সূর্যালোকের প্রয়োজন হয়। এরপরে এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আর এখানে পানি থেকে ইলেকট্রন। ফটোলাইসিস প্রক্রিয়া কী হয়েছিল? পানি থেকে ইলেকট্রন, প্রোটন আর অক্সিজেন উৎপন্ন হয়েছিল। আচ্ছা, এই প্রক্রিয়াকে আরেকটা কী নাম বলা হয়? ইএমপি পাথ বলা হয়। আর এই বিক্রিয়াকে আরেকটা কী বিক্রিয়া ছিল? হিল বিক্রিয়া সমতুল্য ছিল। সেগুলো সব আগে একবার বলা হয়ে গেছে, এগুলো এখন আলোচনা না, গত লেকচারে আলোচনা হয়ে গেছে অলরেডি। এরপরে আছে দ্বিতীয় ধাপ। আমরা বলছি শ্বসনের 4টা ধাপ। তো প্রথমে পাইরুভিক অ্যাসিড পাইছি আমরা, দ্বিতীয় ধাপে কী হবে? পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ঘটবে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের জারণ বিজারণ ঘটবে। জারণ বিজারণ ঘটবে নাকি অক্সিডেশন? জারণ ঘটবে শুধু। এখন দেখো পাইরুভিক অ্যাসিডের জারণ কীভাবে ঘটছে।
তো তাহলে আমরা আগের ধাপে কি উৎপন্ন করেছি, পাইরুভিক অ্যাসিড। সেই পাইরুভিক অ্যাসিড এবার ভেঙে কি তৈরি করবে বলো তো? এবার তৈরি করবে অ্যাসিটাইল কোএনজাইম। পাইরুভিক অ্যাসিড এবার ভেঙে কি তৈরি করবে, অ্যাসিটাইল কোএনজাইম। এবং এর পরের ধাপে কি হবে, অ্যাসিটাইল কোএনজাইম থেকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবো। এবার আস্তে আস্তে একটা প্রক্রিয়ার পরে আরেকটা প্রক্রিয়া আসবে। তো দেখো এখানে একটা কথা বলা আছে, এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। সেটা হলো এই অ্যাসিটাইল কোএনজাইমকে কি বলা হয়, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। তো তোমাদের যদি পরীক্ষা আসে গ্লাইকোলাইসিস, পরীক্ষা যদি আসে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি, সেটা কিন্তু অ্যাসিটাইল কোএনজাইম, মাথায় রেখো। আর অ্যাসিটাইল কোএনজাইম কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। বিষয়টা এখানে কি ঘটে ভাই, অ্যাসিটাইল কোএনজাইমের প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? এই প্রক্রিয়াটা মূলত সংগঠিত হয় কোথায় বলো তো? এটা সংগঠিত হলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে মেমব্রেন থাকে, ওই মেমব্রেনে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে সংগঠিত হয় এটা। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো সব, এরপরের প্রক্রিয়াগুলো সব মাইটোকন্ড্রিয়া সংগঠিত হবে। এখন মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে কী ঘটে, এই যে পাইরুভিক অ্যাসিড ছিল, পাইরুভিক অ্যাসিড আর এনএডি আর এই যে অ্যাসিটাইল, এই এখানে একসাথে এইগুলো যুক্ত হয়ে কী তৈরি করবে, কী তৈরি করলো দেখো, এখানে তৈরি করছে অ্যাসিটাইল কোএনজাইম আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করা মানে কয় অণু এটিপি তৈরি করা, তোমরা বলো তো দেখি আমারে। বলো। একবারে তো 3টা। হ্যাঁ, তাহলে ওখানে 2 অণু তৈরি হয়েছে, তাহলে টোটাল হবে 6টা। এখানে 6টা। এই প্রক্রিয়ায় কিন্তু তাহলে আমরা 6টা এটিপি উৎপন্ন করলাম, মাথায় রেখো। এই প্রক্রিয়াটা তেমন ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসবে না। তবে তোমাদের যদি আসে যে ওই কীভাবে এটিপি উৎপন্ন হয়, 36টা এটিপি উৎপন্ন হয়, সেই কাহিনী বলতে বলে, তো ওক্ষেত্রে এখান থেকে এই বিক্রিয়াটা ঘটে মূলত। বিক্রিয়া ব্যাখ্যা দেওয়া আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না, আমি দেখালাম না। এখানে শুধু মনে রাখবা এখানে 6টা এটিপি উৎপন্ন হচ্ছে। আমার কাজটা তৈরি করছি কি, আমরা অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করছি। আচ্ছা, অ্যাসিটাইল কোএনজাইমটা তৈরি করলাম, করার পরে কি হচ্ছে দেখো, করার পরে আমাদের বাস্তব চক্রটা কি আসবে, ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কী করতে হয়, ক্রেবস চক্রটা কোথায় সংঘটিত আছে দেখো, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, মাথায় রেখো। আগেরটা হয়েছিল কোথায়, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, এটা হলো গ্লাইকোলাইসিস, মানে আমাদের যে সরি এর আগে যে চক্রটা করলাম, যে পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটছে যেখানে, তো এইখানে কিন্তু এই সেটা সংঘটিত হয়েছে কোথায় দেখো, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে সংঘটিত হয়েছে। হ্যাঁ, ওটাও তো মাইটোকন্ড্রিয়াল কন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো, আমি ওখানে একটা কথা তাহলে তোমাদের দেখাই। ওখানে একটা কথা আছে দেখো, বলছে কি যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় কোষের সাইটোপ্লাজমে, এটা তো আগে পড়ে আসছি। এখন সাইটোপ্লাজম থেকে সরাসরি ছিদ্রপথে মাইটোকন্ড্রিয়ানের বাইরে মেমব্রেনে পার হয়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ান মেমব্রেনকে পার করে। তারপরে কী হয়, পরে ট্রান্সপোর্টারের মাধ্যমে ওই আয়ন বিনিময়ে মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন পার হয়ে ম্যাট্রিক্সে প্রবেশ করে। হ্যাঁ, ওখানে প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে প্রক্রিয়াটা হলো চলমান প্রক্রিয়ার মাঝখানে এটিপিটা, মানে এই বিক্রিয়াটা ঘটে যায়। তো এখানে ডাইরেক্টলি মানে যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন বা ম্যাট্রিক্স, আচ্ছা এখানে বলে দেওয়া আছে ডাইরেক্ট মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়, ঠিক আছে, এখানে এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে, এর পরেরটা হবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আচ্ছা, ওখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, এখানেও হবে কি, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হবে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হবে ক্রেবস চক্র। ক্রেবস চক্রের ক্ষেত্রে একটা এমসিকিউ এখান থেকে প্রচুর পরিমাণে আসে, সেটা কি, সেটা হলো যে এই দেখেন দেখো, এই যে ম্যাট্রিক্সে অবস্থানকারী যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। তাহলে আবাসিক অণু কাকে বলা হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো স্বরে একটা মানে উচ্চারণ একই ধরনের আছে, কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি বলবো, আবাসিক অণু বলবো। এটা কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে দেখা যায়। আর আরও একটা কথা শেষের দিকে আছে দেখো, এই ক্রেবস চক্র আরও কিছু নাম আছে, সেটার নাম হলো কি, সাইট্রিক অ্যাসিড চক্র। ক্রেবস চক্রের আর একটা নাম কি, সাইট্রিক অ্যাসিড চক্র। আর একটা নাম কি, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, সাইট্রিক চক্রের আর নাম কি, তাহলে এর আরেকটা নাম কি, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর আরও একটা নাম আছে কি, সাইট্রিক অ্যাসিড চক্র, মাথায় রেখো। ক্রেবস চক্রে আরও অনেক নাম আছে। এখন কথা হলো এগুলো তো হলো, এখন তোমাদের একটা কথা বলো তো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র কাকে বলা হয়, ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র তোমাদের গত লেকচারে পড়াইছি, বলো দেখি আমারে, কোন চক্রের আর এক নাম হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র? বাসায় তোমরা পড়ছো কিনা বোঝা যাবে। কোন চক্রে হ্যাঁ, হ্যাশ বা স্লাগ চক্র।
হ্যাঁ, হ্যাশব্যাক স্ল্যাক চক্র বা সিফোর চক্র। সিফোর চক্র এর নাম ছিল ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ওটা কিন্তু তাহলে এই জিনিস কিন্তু মাথায় রাখো। আর এটা হলো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এন্ড ক্রেবস চক্রে কি ঘটে? ক্রেবস চক্র এই প্রক্রিয়াটা এই যে এখানে আছে এই এনজাইমগুলোর নাম, এগুলোর নাম তোমরা মনে রাখতে পারবা না, পরীক্ষায় খুব বেশি আসে না, পরীক্ষায় খুব বেশি আসে না, নামটা মনে রাখতে পারবে না। এখন এই প্রক্রিয়াটা আমার পরীক্ষা আসে না বলে আমি এখন আপাতত অ্যাভয়েড করছি। আমি যদি শেষে টাইম পাই তোমাদের এটা করাবো। সে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমি শেষ করে এসে যদি শেষে টাইম থাকে তাহলে এটা একটু বোঝাই দেবো। তো এখান থেকে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে এটিপি তৈরি হয়, এনএডিএইচ প্লাস তৈরি হয়। এখানে কতটা তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখবো। এখানে কোন পেজে যেন আছে, আছে এইখানে আছে, এখানে দেখো এখানে আছে। এই প্রক্রিয়া আমরা কি তৈরি করি? 4টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, 6 অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করি, 2 অণু এপিডিএইচ প্লাস H2 তৈরি করি, আর 2 অণু এটিপি তৈরি হয়। এইটুকু তোমাদের মাথায় রাখবা। আমরা কেবের চক্রে কী কী তৈরি করছে? 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, 6 অণু এনএডিএইচ প্লাস H প্লাস তৈরি করছি, আর 2 অণু এপিডিএইচ2 তৈরি করছি, আর 2 অণু এটিপি তৈরি করছি। অর্থাৎ মোট এটিপি কয়টা তৈরি হয়েছে দেখো। এখন এই জিনিসগুলো বুঝে গেলে পরে আমি শখ থেকে যখন ওই 36টা এটিপির কাহিনী বলবো না, তখন তোমরা আরও সহজে বুঝতে যাবে। দেখো তাহলে এখানে দেখো, এখানে 6টা এনএডিএইচ2 মানে কি 318টা এটিপি, এই 18টা এটিপি। আর এখানে 2 অণু এপিডিএইচ2 মানে কয়টা এটিপি বলো দেখি তোমরা? ব্যাস 4টা। 4টা এটিপি। আর এখানে 2 অণু এটিপি আছে মানে 2টা। তাহলে দেখো টোটাল কয়টা হচ্ছে? 4 আর 2 6, 18 6 24টা। অর্থাৎ আমাদের এই পরীক্ষায় ক্রেবস চক্র পরীক্ষায় কয়টা এটিপি তৈরি হচ্ছে? 24টা এটিপি কিন্তু তৈরি হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমে গ্লাইকোলাইসিস পরীক্ষায় কয়টা তৈরি করছিলাম? 6টা। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী ধাপ কী ছিল? পরবর্তী ধাপ ছিল ওই যে পাইরুভিক অ্যাসিড এর জারণ ঘটছিল। তো ওইখানে এটিপি তৈরি হয়েছিল কয়টা? 6টা এটিপি তৈরি হয়েছিল না? ওই যে 2 অণু এনএডিএইচ প্লাস H প্লাস তৈরি হয়েছিল, তার মানে কি 6টা এটিপি। আর এখানে হয়েছে 24টা এটিপি। তাহলে দেখো 24 আর 6 30 আর 6 36টা এটিপি কিন্তু উৎপন্ন হয়ে গেছে। তাহলে 36টা এটিপি কিন্তু হয়ে গেছে উৎপন্ন। এরপরে যে কেবল চক্র মানে এই যে ইলেকট্রন স্থানান্তর আছে, এ প্রক্রিয়ায় কোনো এটিপি উৎপন্ন হয় না। ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়ায় কোনো এটিপি উৎপন্ন হয় না। আর অক্সিডেটিভ ফসফোরিলেশন এই প্রক্রিয়াটা জিনিসটা কি, এটা এরপর একটু পরে বোঝাবো। আর এইগুলো কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। তাহলে প্রথম দিকের ওইগুলো ঘটছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, আর ইলেকট্রন স্থানান্তর আর অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা ঘটবে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। আচ্ছা, এখন এই গ্লাইকোলাইসিস, আচ্ছা এখানে ক্রেবস চক্রের গুরুত্ব আছে, গুরুত্বটা পড়ে নিবা। মানে ক্রেবস চক্র যে আমাদের এই যে ক্রেবস চক্র হলো এই যে শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্রস্থল, ওই যে শ্বসনের মানে মাইটোকন্ড্রিয়া, এই কাজটা কিন্তু এইটা কিন্তু সেই মাইটোকন্ড্রিয়ার ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়া কিন্তু এই ক্রেবস চক্র প্রক্রিয়াটা সংঘটিত হয়। এগুলো সবগুলোই তো দেখতে পাচ্ছ ক্রেবস চক্রে সংঘটিত হয়। আর এখানে কিছু গুরুত্ব আছে, গুরুত্বটা তোমার রেটিং দেবা, আমার খুব বেশি বলার প্রয়োজন নেই আপাতত। এখন গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র দুইটার মধ্যে পার্থক্য। গ্লাইকোলাইসিসটা প্রথম ধাপ, ক্রেবস চক্রটা কত নাম্বার ধাপ? তৃতীয় ধাপ। গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র কোথায় ঘটে? ম্যাট্রিক্সে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র ঘটবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। আচ্ছা, এরপরে উৎপন্ন শক্তির কম, এখানে এখানে কয়টা এটিপি উৎপন্ন হয়েছিল? 2টা এটিপি আর 2টা এনএডিএইচ প্লাস H প্লাস। টোটাল বোঝা যাচ্ছিল 6টা নিট এটিপি উৎপন্ন হয়েছিল। আর এখানে এটিপি উৎপন্ন বেশি, 2টা এটিপি, তার পাশে 6টা এনএডিএইচ প্লাস H প্লাস, 2টা এপিডিএইচ2 উৎপন্ন হয়েছিল। এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, কিন্তু এখানে কিন্তু 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আচ্ছা, এরপরে বলছে দেখো শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটে এখানে, আর এখানে শ্বসনিক বস্তুর পূর্ণ জারণ ঘটে। আর এর অপর নাম ইএমপি পথ, আর এটার নাম সাইটিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র। এগুলো আছে। এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে ইলেকট্রন স্থানান্তর ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, আর এখানে এই ধাপে মূলত কি ঘটে? এই ধাপে মূলত ইলেকট্রন স্থানান্তর ও এটিপি উৎপন্ন হয়। ইলেকট্রন স্থানান্তর আর এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি তৈরি হয় মূলত এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। আর ইলেকট্রন স্থানান্তরটা কি করে? ইলেকট্রন স্থানান্তরটা কী করবে বলো তো? এই যে নাম তো এর ইলেকট্রন স্থানান্তর, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট ইটিসি যেটা বলো তোমরা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রনটা স্থানান্তর হবে। অর্থাৎ এই বিষয়টা এখানে কি ঘটে? আমরা যে এর আগে এনএডিএইচ তৈরি করলাম, এপিডিএইচ2 তৈরি করলাম, এই জিনিসগুলো যে তৈরি করলাম এগুলো তো ডাইরেক্ট এটিপি না, তাই না? আমাদের ডাইরেক্ট এটিপি কিছু তৈরি হয়েছিল, ওগুলো তো ডাইরেক্ট এটিপি। কিন্তু আরও কিছু তো আমরা তৈরি করছি সেগুলো কিন্তু ডাইরেক্ট এটিপি না, অর্থাৎ ওইগুলোকে আমরা ভাঙলে এটিপি পাবো। অর্থাৎ বিষয়টা হলো, ধরে নাও তোমার কাছে কিছু টাকা দিছে, আর একটা ধরো সোনার বাদ দিছে, কিছু সোনার বাদ দিছে, কিছু নগদ টাকা দিছে। এই যে এটিপিগুলো, এগুলো হলো তোমার সেই নগদ টাকা।
আর এই যে NADH2 এই FADH2 এগুলো হলো ধরে দাও সোনার বার। এখন এগুলো তো তুমি এখন সোনার বার তো আর টাকা হিসেবে চালাতে পারবে না, কারণ এটাকে তোমার নিশ্চয়ই মানে কারো কাছে বেচে টাকা নিতে হবে। তো বিষয়টা এরকম, অর্থাৎ এটা বহন করে নিয়ে যাবে কে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কি করবে, একে বহন করে নিয়ে যাবে এবং এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রক্রিয়ায় কী ঘটে, এইগুলোকে ভেঙে এটিপি তৈরি করে। বুঝতে পারছো, এইগুলোকে ভেঙে কী করবে, এটিপি তৈরি করে। আচ্ছা, এখন কি ঘটছে আমি যদি দেখাই, তাহলে এই যে এগুলোকে বহন করে নিয়ে যায়, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, জটিল কিছু কথাবার্তা আছে তোমাদের বললে বুঝবা কিনা জানি না, তবে মনে রাখতে পারবে না। আর এখান থেকে পরীক্ষায় তেমন আসে না, এই প্রক্রিয়াটা আমি অ্যাভয়েড করছি। মানে এই শেষে কেব চক্র আর ইলেকট্রন স্থানান্তর সিস্টেম, আর এদিকে ওই যে পাইরুভিক অ্যাসিডের জারণ করছিলাম, এই তিনটা প্রক্রিয়া তোমাদের পড়া লাগবে না, কিছু কিছু MCQ যে জায়গা থেকে আসে সেটুকু পড়বা, রিটেন যেগুলো আসার মতো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে বলছে দেখো ইটিসিতে কোনো ইলেকট্রন তৈরি হয় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ MCQ হয়ে গেল। ইটিসিতে অর্থাৎ এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এ প্রক্রিয়ায় কিন্তু কোনো ইলেকট্রন তৈরি হবে না। ইলেকট্রন তৈরির জন্য কোন প্রক্রিয়া লাগে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কি তৈরি হবে, ইলেকট্রনটা তৈরি হবে। এখন দেখো এখানে কিভাবে তৈরি হচ্ছে ইলেকট্রনটা, অর্থাৎ এখানে কেমি অসমোসিস প্রক্রিয়ায় ইলেকট্রনটা তৈরি হয়, মানে এটিপিটা তৈরি হচ্ছে। মানে এই এক্ষেত্রে কী হয় দেখো, এই ইটিসি এর মাধ্যমে যে ইলেকট্রনটা স্থানান্তরকালে নির্গত শক্তির সাহায্যে এডিপি, মানে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে ইলেকট্রনটা স্থানান্তর করছে ওখানে কিছু শক্তি নির্গত করে, ওই শক্তিটা কি করে, অর্থাৎ এই দেখো এই সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলোকে এখানে করে এসে এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এনে দিচ্ছে। এই জটিল প্রক্রিয়া এখন তোমাদের বোঝাতে গেলে বুঝবা না এমন না, তবে এগুলো দরকার না, এই কারণে আমি পড়াচ্ছি না, মানে চাপ দেওয়া ঠিক হবে না, সেকেন্ড ইয়ার তো নাই আর তোমাদের আছে। এই প্রক্রিয়া পড়তে গিয়ে সময় নষ্ট হবে, সেই প্রক্রিয়াটা যদি তোমরা গ্লাইকোলাইসিস আর C3 চক্র পড়ো তাও তোমরা রিটেনে ভালো করতে পারবা। আচ্ছা, এখন কথা হলো এটা না, কথা হলো যে এখানে কি ঘটছে, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বোঝো, এটা কথা থেকে আসতে পারে, বা তোমরা যখন এটিপি তৈরি কাহিনী বলবো তখন এটা হয়। এখানে কি হয়, এখানে ইটিসি এর মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরকারে কী হয়, নির্গত যে শক্তিটা হয় তার সাহায্যে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট একসাথে যুক্ত হয়ে এটিপি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অর্থাৎ ইটিসিতে কোনো ইলেকট্রন তৈরি হয় না, এটিপি তৈরি হয় কেমি অসমোসিস প্রক্রিয়ায়। কেমি অসমোসিস প্রক্রিয়াটা কি, কেমি অসমোসিস প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের শক্তি এবং এটিপি সিনথেসিসের ব্যবহার করে এটিপি তৈরি হয়। অর্থাৎ এটিপি সিনথেসিস বলতে বোঝাচ্ছে এটা একটা এনজাইম, এই এনজাইমের সহায়তায় ওই যে বললাম এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপিটা তৈরি করবে, এভাবে তৈরি করে। এর পাশাপাশি আরও একটা কথা শেষের দিকে আছে দেখো, এই যে মেমব্রেনের দুই পাশে প্রোটনের ঘনত্ব পার্থক্য এবং ইলেকট্রোকেমিক্যাল পার্থক্য একটি শক্তি তৈরি করে যাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। কোষের এই প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে কাজ করাকে বলা হয় কেমিওসমোসিস। কেমিওসমোসিস খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে না। এখানে কি হয় দেখো, এখানে কি হয় শেষ কথাটা পড়বা, যে ব্রিটিশ প্রাণ রসায়নবিদ পিটার মিকেল, মানে মাইকেল, হ্যাঁ পিটার মাইকেল কী করছিল, এটিপি সৃষ্টির প্রক্রিয়াটি প্রস্তাব করেছিলেন, যার কারণে 1978 সালে রসায়নে তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আর মাইটোকন্ড্রিয়াতে কেমিওসমোসিসের শক্তি আসে এই NADH2 APDH2 ইত্যাদি উচ্চ শক্তি সম্পন্ন অণুর অক্সিডেশনের মাধ্যমে, তাই এর নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো যেটা বললাম কিন্তু সেটাই, অর্থাৎ এই যে NADH2 আর APDH2 তোমার ধরে নাও সোনার বার, মানে এইগুলো থেকে তোমার ওই যে এটিপিটা তৈরি হবে। এটিপিটা তৈরি হওয়ার জন্য কোন প্রক্রিয়া, এই যে কেমিওসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, তাই পুরো প্রক্রিয়াটার নাম দিচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, এখন কথা হলো এর পরবর্তীতে চলে আসি। এর পরবর্তীতে আছে এটিপি সিনথেসিস, সেই এনজাইম, অর্থাৎ এটা একটা আণবিক মোটর বিশেষ। দেখো এটা একটা আণবিক মোটর বিশেষ, এর তিনটা অংশ থাকে, একটা গোড়া, একটা হলো মধ্য অংশ বোটা বিশেষ, আর এর মাথা অংশ থাকে। আচ্ছা, এখন এখান থেকে একটা কথা আছে, এর মাথার এই ঘূর্ণন অংশ প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্রতম রোটারি মোটর। আচ্ছা, এটা একটা এনজাইম, এর গঠন আছে, প্রত্যেকটা এনজাইম যেমন গঠন আছে এটার গঠন আছে। তো এখান থেকে এটুকু মনে রাখবা যে এটিপি সিনথেসিসের যে মাথায় যে ঘূর্ণন অংশটা থাকে সেটাই হলো প্রকৃতিতে অবস্থিত ক্ষুদ্রতম রোটারি মোটর। এখান থেকে অনেক কথা আছে, দরকার নাই পড়ার, কেউ যদি আবেগবশত পড়ো সমস্যা নেই, আমি মানা করবো না, পড়তে কারো মানা নাই। কথা হলো এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ MCQ আছে, যে অক্সিজেনের অভাবে স্নায়ুকোষের মৃত্যু ঘটে, মাথায় রেখো। তাহলে অক্সিজেনের অভাবে আমাদের স্নায়ুকোষের
মৃত্যু ঘটে। অর্থাৎ আমাদের পেশিগুলো কি তৈরি করে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সীমিত এটিপি তৈরি করতে পারে, কিন্তু প্রয়োজনীয় এনজাইম না থাকায় স্নায়ুকোষ ব্রেন তা পারে না। তাই ফলে অক্সিজেনের যদি অভাব দেখা যায় তাহলে আমাদের স্নায়ুকোষের সাথে সাথে মৃত্যু ঘটে। আর আমাদের পেশিগুলো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে কিছুক্ষণ বাঁচতে পারে, তো আমাদের এই অক্সিজেনের অভাব দেখা দিলে আমাদের এই স্নায়ুকোষটা আর এটিপি তৈরি করতে পারে না। এ কারণে স্নায়ুকোষটা মারা যায় সাথে সাথে। হয়তো শক্তি তৈরি করতে না পারলে সে কাজ করবে কি করে, মারা যাবে। আর একটা কথা এখানে একটু দেখো, এখানে বলা আছে যে মাথা মানে এই যে এটিপি সিনথেসিস যে মাথার ঘূর্ণনের মাধ্যমে কি হয়, এডিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরিতে সহায়তা করে। এমন কিছু কথা আছে। এখন শ্বসনিক বস্তু আছে, এখানে তেমন কিছু নাই। এসব জায়গায় পড়া অনেক কম, মানে তোমরা দাগায় পড়লে পড়া অনেক কম। তোমাদের তো সায়েন্টিস্ট বানাই দেওয়ার প্ল্যান, বুঝতে পারছো, এখন সব প্রক্রিয়া ডিটেলস দেয়া। কথা হলো ফসফোরাইলেশন আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। অর্থাৎ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কী হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিদ্যমান, আর এটা হলো সবার প্রক্রিয়া। ওই অক্সিডেটিভ ফসফোরাইলেশন সালোক সংশ্লেষণ মানে সবার প্রক্রিয়ায়। এটা ঘটে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে, আর এটা ঘটে মাইটোকন্ড্রিয়ার কিস্টিতে। এখানে আণবিক অক্সিজেনের প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে আণবিক অক্সিজেনের প্রয়োজন পড়ে। এখানে ফটোসিস্টেম জড়িত, এখানে ফটোসিস্টেম জড়িত নয়। এখানে সকল শক্তির উৎস সূর্যালোক। আর এখানে হলো মূলত এই যে এটিপিটা তৈরি হয়, ওই এটিপিটাই এখানে শক্তির উৎস হিসেবে কাজ করে। যেহেতু সময় কম, তা নাহলে তোমাদের কেপ চক্র, ইলেকট্রন প্রবাহ সিস্টেম সব কিছু বোঝাই দেওয়া যেত, কিন্তু দিন শেষে তো সময় কম। এখন দেখো এইখানে আছে আমাদের সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, মানে আমাদের যে 36টি এটিপি কীভাবে উৎপন্ন হচ্ছে দেখো। তাহলে আমাদের প্রথমে এটিপি উৎপন্ন হয় কয়টা, দুইটা, আর দুইটা NADH2 H+H+ তৈরি হয়। এখন এক্ষেত্রে কী হয়, এটা দেখো এখানে একটা কথা বলা আছে দেখো, সাইটোপ্লাজম থেকে এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করে। এখন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশ করলে কী হয়, তখন হলো FADH2 পরিণত হয়। একটি এটিপি হারিয়ে তখন FADH2 উৎপন্ন হয়। এখানে FADH2 হলে সেখানে তো 4টা এটিপি উৎপন্ন হবে, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে 4টা। এইটা কিন্তু হয়, এই কারণে কিন্তু 36টা হয় না। অর্থাৎ এখানে দেখো 4 ATP নট 6 লেখা। অর্থাৎ যেহেতু এখানে FADH2 তৈরি হচ্ছে, তাহলে এটা থেকে তো আমরা 4টা এটিপি পাবো, 6টা তো এটিপি হবে না। আচ্ছা, এই ছকটা তোমাদের মাঝে মাঝে আসে পরীক্ষায়, এই ছকটা লিখে দিতে বলে, তো এই ছকটা তোমরা দেখবা। এখন কথা হলো এই ছকে কী কী আছে দেখো। তাহলে প্রথম পরীক্ষায় নিট এটিপি উৎপন্ন হয়েছে কয়টা, দুইটা। আর এগুলো তো ধরে নাও সেই সোনার বার গল্প বলছিলাম ওরকম, এটা তোমার এখন কাজে লাগছে না। এরপরে দেখো এ প্রক্রিয়া কোনো এটিপি নাই, মানে মানে নিট এটিপি কোনো নাই, অর্থাৎ প্রকৃতপক্ষে এটিপি নাই। কিন্তু এই যে তোমার সোনার বারের মতো এটা আছে বললাম, এটা এখানে 2 NADH+H+ আছে। এরপরে কেপ চক্রে তোমার নিট এটিপি আছে দুইটা, আর বাকি দুইটা আছে দেখো NADH+H+ আর FADH2 আছে। এইগুলো তো হলো। এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন প্রক্রিয়ায় কিন্তু কোনো এটিপি উৎপন্ন হয় না, কিন্তু ওই যে বললাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়াটা এখানে ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কি হয়, এই যে আমাদের বললাম যে তোমার এই যে আগে গল্প বলছিলাম সোনার বার, ওই সোনার বারগুলোকে তুমি এবার বিক্রি করবা, বা ওই কারো কাছে দিয়ে, বা কারো কাছে দিয়ে সেখান থেকে তুমি টাকা নিবা। তো বিষয় হলো এটাই, ধরে নাও সোনার বারটা এই যেরকম মানে সোনার বার বিশ্বব্যাংকে দিয়ে মানে দিলে তারপরে টাকা দেয়, এই যে টাকা, ও কাহিনী পরে বলবো এক সময়। মানে এই যে তোমরা যে আমাদের যে 1000 টাকা নোট, 500 টাকার নোট, এগুলো সবগুলো মানে তো বাংলাদেশ ব্যাংকের, সরি বাংলাদেশ ব্যাংক না, এটা হলো বিশ্ব ব্যাংকের নোট। কারণ বাংলাদেশ ব্যাংক কী করে, ওই বিশ্ব ব্যাংকের কাছে সোনার বাদ দিতে হয়, মানে যে যত বেশি সোনার বাদ দিতে পারে তাদের তত বেশি টাকা দেয়। এখানে যত দেশ মানে যত উন্নত যে দেশগুলো, তাদের কিন্তু সোনার বাদ দিয়ে কিন্তু টাকা বেশি নেয়, বুঝতে পারছো। ওসব কাহিনী অনেক, ওসব এখন বাদ, আমি পড়ার ভিতরে ওসব আনা ঠিক না। দেখো তাহলে এইখানে দেখো, তাহলে এখানে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটবে, সেখানে কি হবে, সেখানে এই যে NADH2 হচ্ছে, অর্থাৎ এখানে তাহলে কোন জিনিসগুলো কাজে লাগছে, এখানে যে NADH2 আছে, অর্থাৎ এখানে কিন্তু NADH2 প্রকৃতপক্ষে না, অর্থাৎ FADH2 হওয়ার কথা। আর এখানে NADH+H+, আর এখানে NADH2 FADH2, এইগুলা কী হবে, ইলেকট্রনে মানে এটিপিতে ট্রান্সপোর্ট হবে। এই যে যেগুলো আছে এগুলোকে এটিপিতে ট্রান্সপোর্ট করবে কে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এগুলো তৈরি হবে, অর্থাৎ এখানে 32টা এটিপি উৎপন্ন হবে, এখানে 32টা, আর এখানে দুইটা, আর এখানে দুইটা নিট এটিপি। তাহলে কয়টা হচ্ছে, 32 আর 2 34 আর 2 36, টোটাল দেখো 36টা এটিপি উৎপন্ন হয়েছে। এই কিন্তু প্রক্রিয়া, এটিপি তৈরি প্রক্রিয়া। এখানে একটা কথা বলা আছে দেখো, যে নিচে বলা আছে, এখন দেখো একটা এটিপি থেকে আমরা কয়টা শক্তি পাবো, 10 কিলো ক্যালোরি শক্তি পাবো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা এটিপি থেকে কয় কিলোরি শক্তি পাবো, 10 কিলো ক্যালোরি শক্তি পাবো। তাহলে 36টা এটিপি থেকে 360 কিলো ক্যালোরি শক্তি পাবো। এখন এই যে মানে এই শক্তিটার কার্যক্ষমতা কতটা, 55.4%, বা তারও কম, অনেকের মতো 40%। আর এখানে আগে যখন 38টা এটিপি ধরতাম তখন আমাদের 380 ক্যালোরি শক্তি পেতাম, কিন্তু এখন পাচ্ছি কত, 360 কিলো ক্যালোরি, মাথায় রেখো। আর এখানে উপরে একটা কথা লেখা আছে যে 1 মোল গ্লুকোজকে আমরা যদি পোড়াই তাহলে 686 কিলো ক্যালোরি শক্তি পাই।
1 মোল গ্লুকোজকে পোড়ালে আমরা কতটা শক্তি পাই? 686 কিলোক্যালোরি শক্তি বের হয়, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র 380 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়। তার আগের যে হিসাব মানে 300, এখানে ওই যে 380 ক্যালোরি শক্তি পাওয়া যায় সেটাই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটিপি পাই কয়টা? এটিপি পাচ্ছি